নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। পরিবর্তন আসছে পোশাকেও। সহিংসতা কিংবা লুটের সব অস্ত্র উদ্ধার না হলেও ভোটে চ্যালেঞ্জ দেখছে না স্বরাষ্ট্র। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। রামপুরায় গুলি ও 2 জনকে হত্যা মামলায় রায়ের তারিখ ঘোষণা 15 ফেব্রুয়ারি। নিয়মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা। সড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের। চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। এবং আজ পবিত্র শবে বরাত। ভাগ্য রজনীতে ইবাদত বান্দেগিতে মশগুল মুসল্লিরা। আতশবাজি ও অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকার পরামর্শ। নির্বাচন সামনে রেখে পুরো দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় 31 দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। এদিকে 9 ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে শেষ ফাল্গুনেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বড় শহরগুলো তো বটেই, প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা ও পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে। এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। রাজধানী ঢাকা নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া সেসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চলভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের, সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি। জনমানুষ বলছে নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা। সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে সামনের যে গণ অভ্যুত্থান হয়েছে এরকম যেন পুনরাবৃত্তি না ঘটে,
এরকম চিন্তা ভাবনা নেতাদের হওয়া উচিত। বিগত দিনে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা গেলো সব বাস্তবায়ন হয় নাই। কিন্তু যেহেতু অভ্যুত্থান হয়ে গেছে, যার কারণেই অভ্যুত্থান করা হলো, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যেন প্রতিফলন হয়। জানা গেছে শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইস্তেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে বিএনপির ইস্তেহার। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। কাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দুই দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের। বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন, সে আবেদনটি যেন কোনো বাধাবিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহি। যাচ্ছি তার কাছে। সালেহি, আপনাকে স্বাগত জানাই। সালেহি, প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী যে ঐক্য কিংবা জোট, তাদের পক্ষ থেকে দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর। একটু বিস্তারিত জানাবেন, তার প্রচারণায় আসলে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? যেদিন থেকে আসলে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, আপনি জানেন যে সিলেট দিয়ে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকালকে তিনি খুলনা বিভাগে বক্তব্য রেখেছেন। আজকে তার কোনো কর্মসূচি সে অর্থে নেই। আগামীকালকে তিনি বরিশালে যাবেন। বরিশাল এবং ফরিদপুর দুটি জনসভায় তিনি অংশ নেবেন। তার প্রস্তুতি আমরা একটু আগেই আমাদের প্রচারিত প্রতিবেদনে আমরা দেখছিলাম। কিন্তু তারেক রহমান শুরু থেকেই যে কথাগুলো বলে আসছেন, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা দেশ নিয়ে তার যে ভাবনা, সেই বিষয়গুলো তিনি ইতিমধ্যেই পরিষ্কার করেছেন। ঢাকা এবং ঢাকার বাইরে বিএনপির যেই প্রার্থীরা রয়েছেন তারা আসলে তারেক রহমানের সেই প্রতিশ্রুতিগুলোকেই তারা মূলত আবার মানুষের কাছে কাছে সেইগুলোকে পৌঁছে দিচ্ছেন। এবং তারা শুধুমাত্র নিজেদের জন্য তো যেমন ভোট চাচ্ছেন, আবার ঠিক একইভাবে তারা যাতে সরকার গঠন করতে পারে জন্য বৃহত্তরভাবে সবাইকেই তারা ধানের শীষের প্রতীককে বিজয় করার আহ্বান জানাচ্ছেন। আমরা আসলে মোটা দাগে একটু দেখতে চাই যে তারেক রহমান আসলে এই কয়দিনে তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, পাশাপাশি তার এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সারা দেশে যে বিএনপির ক্যাম্পেইন চলছে, কর্মসংস্থান, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ নানা প্রতিশ্রুতি। আর হচ্ছে তিনি আগামী 9 ফেব্রুয়ারি তিনি বিটিভিতে বক্তব্য দিবেন। যে তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই আপনি জানেন যে তিনি বলেছেন যে 4 কোটি মানুষের হাতে প্রাথমিকভাবে তারা ফ্যামিলি কার্ড দিতে চাই, যাতে করে হচ্ছে প্রতি মাসে 2500 টাকা করে ফ্যামিলিগুলো পাবে। এতে ফ্যামিলিগুলোর হচ্ছে যে অনেকটাই জীবনমান অনেকটা সহজ হবে। এবং তারা কেউ আবার বিএনপির নেতাকর্মীরা প্রচারণা করছেন যে কৃষক এই টাকার মধ্য দিয়ে, এই টাকা দেওয়ার মাধ্যমে গ্রামীণ জনপদে যে নারীরা আছে তাদের সর্বশেষ যেটা আপনি বললেন যে 9 ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখতাম যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রধানরা বিটিভিতে বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন।
সেই একইভাবে তারেক রহমানের বিরোধী পক্ষ যারা আছেন, নির্বাচনী ঐক্য 11 দলীয়, সেই ঐক্যের পক্ষ থেকে আজকে কর্মসূচি কী ছিল এবং তারা কিভাবে কি করেছেন? না, তারেক রহমানের বিটিভির বক্তব্য যেহেতু আসলো, তাহলে আপনাকে একটু বলতে হয় যে গত 15-16 বছর ধরে যে আমরা ফ্যাসিজম দেখেছি, তাতে আসলে বিটিভিকে সরাসরি দলীয়ভাবেই একেবারে ব্যবহার করা হয়েছে, যে কারণে এই সংস্কৃতি আমরা দেখি নাই। কিন্তু এবার কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এবার আবেদন করলেই আপনি কবে কথা বলতে চান, সমান মিনিট ভাগ, অর্থাৎ সময় সবার জন্য নির্দিষ্ট সময় ভাগ করে আপনি যদি সেই আবেদনের মধ্যে, তারা একটা ফর্ম দিয়েছে, সেই আবেদন যদি আপনি করেন তাহলে আপনি সেই নিয়ম মেনে আপনি কথা বলতে পারবেন। তো এই ছিল মোটামুটি বলা চলে যে জামায়াত চাইলে জামায়াতও কথা বলার সুযোগ পাবে। হ্যাঁ, যদি জামাত সে আবেদনের করে আবেদনে তারা সেখান থেকে কথা বলার সুযোগ পাবে। তবে তারেক রহমানের একদিন গ্যাপ দিয়ে আগামীকাল বরিশালে গেলেও সেক্ষেত্রে কিন্তু জামায়াতের আমির তিনি কিন্তু একেবারে বিরামহীন, তিনি ছুটে চলেছেন সারাদিন, দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন। আবার গত কয়েকদিন থেকে একটা জিনিস আমি খেয়াল করছি জাফর, যে তিনি ঢাকায় ফিরে এসে তার ঢাকা যে 15 নম্বর আসন নির্বাচনী তার যে আসন রয়েছে তিনি সেখানেই কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আজকেও তিনি চালিয়েছেন। আজকে তিনি কয়েকটি জায়গায় জনসভা করেছেন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি আসলে কি কথা বলেছেন, তার বক্তব্যতে কি ছিল, চলুন এ বিষয়ে দেখে আসি একটি প্রতিবেদন। জামাত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকুন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভাস্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি, জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা, বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোন দুর্বৃত্ত এখন আর কারো উঠে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বা কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত, বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়। দ্বিতীয়ত, দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। পরে গাজীপুরের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল থেকে 49 জন ঋণ খেলাপি নির্বাচন করছে, তাদের বাদ দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এদিকে মিরপুরে প্রচারণায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে জামায়াত। বহু কথা আমরা দিয়ে দেই সমাজকে, শুধু রাজনৈতিক নেতারা না, আমরা পরস্পরের মধ্যে অনেক কিছু দিয়ে দেই, কিন্তু পরে ভুলে যাই এটা যে আমার মানতে হবে। এই এগ্রিমেন্টটা মানলে সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বুধবার লালমনিরহাট ও কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। আসলে সৌভাগ্যবান হয়। শফিক মুন্সি, সময় সংবাদ। জাফর, জি দেখলাম আপনি যেটা বলছিলেন যে জামায়াত আমিরের প্রসঙ্গে একটু যদি বিস্তারিত জানাতেন। জামায়াত আমিরের বক্তব্য আসলে তিনি আজকে যা কিছু বলেছেন একেবারে শুরুর দিন থেকে তার বক্তব্য একই রকম, খুব বেশি নতুনত্ব তার বক্তব্যে আসলে নেই। বিশেষ করে আপনি যে এক্স হ্যান্ডেল তিনি যার যে অ্যাকাউন্ট সেটি হ্যাক হওয়ার পরে দিন থেকেই আসলে তিনি এই বক্তব্য ওই দিন থেকে সব জায়গায় দিচ্ছেন। আজকে একই কথা বলছেন, আজকে নতুন একটি শব্দ যোগ করেছেন, সেটি হচ্ছে এটা নিয়ে কেউ কোনো একটি রাজনৈতিক দল ব্যবসা করছে। এছাড়া তার বক্তব্য আসলে মোটা দাগে ঘুরে ফিরে একই কথা আসে। তবে আজকে ময়মনসিংহে
এবং কিশোরগঞ্জে আরও দু একটি বিষয় এসেছে। আমরা একটু দেখতে চাই যে আসলে আজকে তিনি তার বক্তব্যে আসলে মূলত কী বিষয় রেখেছেন। বলছিলাম যে এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে ব্যবসা করছে একটি দল, তিনি বলেছেন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান, ভোটে অনিয়ম হলে প্রতিহত করা হবে এবং দেশ দুর্নীতিমুক্ত করতে ঋণ খেলাপিদের বাদ দেওয়ার আহ্বান। জাফর, এই কথা কিন্তু গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে সর্বপ্রথম, অর্থাৎ তারেক রহমান একটি জনসভায় বললেন যে তারা নির্বাচিত হয়ে আসলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করবেন। ওই দিনই জামাতের আমির বিকেলবেলা গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে একটি জনসমাবেশ ছিল, তিনি তখনই বললেন যে আপনার দলে 49 জন ঋণ খেলাপিকে আপনি মনোনয়ন দিয়েছেন, যদি দুর্নীতিমুক্ত করতে চান তাহলে সবার আগে তাদেরকে আপনি বাদ করে দেখান যে আপনি আসলে আন্তরিক। সেই বক্তব্যেরই আজকে প্রতিধ্বনি আমরা দেখেছি। তাছাড়া তার বক্তব্যে মোটা দাগে যে কথাগুলো আসে যে তারা নারীদেরকে সম্মান করবেন, নারীদের কর্মসংস্থান করবেন এবং বেকারদেরকে আসলে বেকার ভাতা নয়, যুবকদের হাতে তারা কাজ তুলে দিতে চান। আরেকটি কথা ছিল ভোটে অনিয়ম হলে প্রতিহত করা হবে। এই কথা আজকে মোটামুটি তিনি বলা চলে একেবারে সফট ভাষায় বলেছেন। এর আগে তিনি হুমকি দিয়েছেন যে হাত ভেঙে ফেলা হবে, আগুন জ্বলে উঠবে। আজকে বেশ খানিকটা বলা চলে যে অনেকটা সফট ভাষায় তিনি। অনেক ধন্যবাদ সালেহি আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহি, জানাচ্ছিলেন আজকে নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে লড়ছে, তাদের বিস্তারিত আলোচনা। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান এনসিপির। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান বিএনপি নেতারা। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে 11 দলীয় জোট, জনগণ তা মেনে নেবে না। প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল। ভবিষ্যতের কথা যা বলছি সততার সাথে, ইমানের সাথে তারা সেটা বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করবেন। নারী সদস্যকে এই আসনের নির্বাচনে প্রার্থী করে নাই, সেদল কিভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতায়ন সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর 2 আসনের জামায়াতের প্রার্থী শামীম সাইদি। প্রচারণায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেন বাগেরহাট 2 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। আমাদের নেতাকর্মী যারা রয়েছে, যারা প্রচারণা কাজ করছে, তারা বাধার সম্মুখীন হচ্ছে। 12 তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। নাটোর 3 আসনে পদযাত্রায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা 4 আসনে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন 12 তারিখ চাঁদাবাজদের অধ্যায় বন্ধ হয়ে যাবে। 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে তোমার এই ধান্দা এবং চাঁদাবাজির সূর্য ডুবে যাবে। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। পঞ্চগড় 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠকে ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান 11 দলের প্রার্থী সার্জিস আলম। আপনাদের সবাইকে জানাই খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক করতে বঙ্গভবনের মেইল থেকে ম্যালওয়্যার ভাইরাস পাঠানোর অভিযোগের বিষয়ে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছে জামায়াত। বিকেলে দলটির নির্বাচন পরিচালনা কমিটির 4 সদস্য অভিযোগ জানাতে বঙ্গভবনে যান। সন্ধ্যায় সেখান থেকে বেরিয়ে তারা জানান সামরিক সচিবকে হ্যাক হওয়ার তথ্য প্রমাণ হস্তান্তর করা হয়েছে। কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন অভিযোগটি খতিয়ে দেখতে বলা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও দেশের গর্ব। সর্বজনীন পরিকল্পনা তৈরি করে দেশ গড়তে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। রাজধানীর গুলশান লেক পার্কে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বলেন শুধু প্রতিবন্ধীরা নয়, সমাজের পিছিয়ে পড়া সব মানুষদের নিয়েও কাজ করতে হবে।
অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণ জরুরি। সেই আবশ্যিকতায় শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত মতবিনিময়ে জাইমা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের খোঁজ খবর নেন। যানবাহন, রাস্তায় চলাচলের সমস্যার পাশাপাশি সর্বজনীন শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা ও প্রতিবন্ধীদের বেকারত্ব সমস্যার কথা শোনেন। বাংলাদেশের সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয় তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। ইশারা দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে নিজেদের সংকটের কথা তুলে ধরেন বাক শ্রবণ প্রতিবন্ধীরা। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। এ সময় জাইমা রহমান বলেন, দেশ গড়তে সর্বজনীন পরিকল্পনা তৈরির জন্য প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি জরুরি। আপনাদেরকে যদি নেওয়া হয় দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। মতবিনিময়ের পর্যবেক্ষণে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী নাগরিকদের আরও বেশি কথা বলার সুযোগ হবে বলেও প্রত্যাশা করেন ব্যারিস্টার জাইমা রহমান। আপনারা তো দেশের গর্ব, আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন সেন্সেশনাল। আমরা চাই যে এইরকম আরো আপনিও আরো সুযোগ পাবেন, হয়তো আপনিও আরো সুযোগ পাবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে, আরো কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান বিএনপি চেয়ারম্যানের মেয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবর্তন হচ্ছে বাহিনীর পোশাকও। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনীটির নাম নিয়ে জনগণের নানা প্রশ্ন ছিল বলেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কাজেরও অনেক পরিবর্তন হবে। এছাড়া পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। সেনাবাহিনীর মাধ্যমে ৭,৭৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে মতবিনিময় সভা করেছেন সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান। সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। পরে ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। নির্বাচনে 3 বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 2016 সালে গাজীপুরের পাতারটেকে যৌথ অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে জেএমবির বিভাগীয় কমান্ডার হিসেবে অভিযুক্ত আকাশ সহ নিহত হন 7 জন। ঘটনার তদন্তে প্রায় 10 বছর পর বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। জঙ্গি নাটক সাজিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 2 জন গ্রেফতার থাকলেও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একসাথে এই 7 জনকে নিয়ে গাজীপুরের পাতারটেকের একটা নির্দিষ্ট প্রাইভেট বাড়িতে রাখা হয় এবং বলা হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে সিটিটিসি এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্ট আন্দোলন দমনে দেশজুড়ে কারফিউ জারি করে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 23 জনকে গুলি করে হত্যায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননকে অভিযুক্ত করা হয় এই মামলায়। কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারি অবস্থায় শুট অ্যাট সাইট অর্থাৎ দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা সম্মতি প্রদান করেছেন, অ্যাবেট করেছেন, কমপ্লিসিট করেছেন, কনস্পাইরেসি করেছেন। লক্ষ্মীপুরে ভোট প্রদানের 6টি সিল সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ব্যালটে ব্যবহারের জন্য অবৈধ সিল বানানোর তথ্যে পৌর শহরের পুরাতন আদালত রোডের মারিয়াম প্রিন্টার্স অভিযান চালায় পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রিন্টার্স মালিক সোহেল রানাকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ডার পেয়ে সিলগুলো বানানোর কথা জানিয়েছে সোহেল। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সে তাকে অর্ডার দিয়েছে, তার বয়স সহ আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সব কিছু আমরা আলামতগুলো আমরা পেয়েছি। ওটার উপর ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জেলা নির্বাচন অফিসারকে। খুব শীঘ্রই জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের এজাহার দেবে। নিশ্চয়ই সে জালবোর্ড দেওয়ার জন্য এই সিল বানাচ্ছে এবং যেহেতু যার কাছে যে বানাচ্ছে, যে তাকে আমরা অ্যারেস্ট করেছি, তার কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমরা অবশ্যই কয়েকদিনের মধ্যে আমরা মোলাসান অ্যারেস্ট করতে। এবার বাণিজ্যের সংবাদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এদিকে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। টানা 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করার পর মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। এতে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল বেড়েছে। পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে জেটি ছাড়তে পারছে না। আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির মধ্যে দুপুরে বন্দরের টোল রোড এলাকা অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর সংগঠনটির নেতারা বন্দর অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশে বহু জায়গা আছে, সেখানে তারা বন্দর তারা লিজ দিতে পারে, তারা চুক্তি করতে পারে। এটা লাভজনক প্রতিষ্ঠান, সরকার এটা বিদেশিদের কাছে ইজারা না দিক। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আমরা আমাদের কর্মসূচিকে আজকে থেকেই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ঘোষণা করছি। সরকার যে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে, আমাদের এই কর্মসূচি প্রলম্বিত না করা ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমানে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি। এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। ধর্মঘটের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্দরে প্রায় 54,500 কন্টেইনার আটকা পড়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, আজ পবিত্র লাইলাতুল বরাত এর পবিত্র রজনীর ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই রজনীর, এই পবিত্রতম রজনীর ব্যাপারে হাদিস শরীফে নানান কথা বলা আছে, নানান তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। পবিত্র রজনীর বলা হয়েছে এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত, এটি মুসলিমদের মুক্তির রাত, এটি মুসলিমদের তাকদির নির্ধারণের রাত। অর্থাৎ পরবর্তী 1 বছরে মুসলমানদের যে তাকদির সেটি নির্ধারিত হয় এই রাতের মাধ্যমে, এমন কথা বলা আছে। এবং আজ এখানে আলোচনা করেছেন অনেক মুফতি এবং বিশেষজ্ঞরা। তারা যে আলোচকরা বলেছেন যে এই রাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নেমে মানুষের কাছে তাদের চাওয়া তিনি শুনতে চান এবং যার যা চাওয়া আছে সে অনুযায়ী তিনি তাদের চাওয়া পূরণ করেন। এবং বলা হয়েছে এই রাতটি অবশ্যই মুক্তির রজনী এবং এ রাতে যেন অবশ্যই বান্দারা তাদের কৃতকর্মের জন্য, তাদের পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চায় এবং আল্লাহ পাক অবশ্যই বান্দাদের মাফ করবেন। তবে কিছু কিছু পাপের বিষয়ে বলা রয়েছে, যেমন বলা হয়েছে যে যারা শিরক করে তাদেরকে আসলে আল্লাহ পাক মাফ করবেন না, যাদের মনে হিংসা রয়েছে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এটি এই আলোচনা এইভাবেই আজ এখানে যে আলোচকরা রয়েছেন তারা এখানে আলোচনাগুলো করেছেন এবং দেখতে পাচ্ছেন মুসল্লিরা নামাজ পড়ছেন, জিকির আজগার করছেন। কিছু সময় পরে যে আনুষ্ঠানিক মোনাজাতের মাধ্যমে এশার নামাজের পরবর্তী যে কার্যক্রম সেটি শেষ হবে এই বাইতুল মোকাররমে। এই ছিল পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে বাইতুল মোকাররম থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বাইতুল মোকাররম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। কাল বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল।
সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনী অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং ভাড়া করা মুক্তিযোদ্ধাকে ঘোষক বানানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। অভিযোগ বিএনপির। ইতিহাস বিকৃত করে বয়ান তৈরির অভিযোগ। বিভ্রান্ত না হওয়ার আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।